নমস্কার প্রিয় কৃষক ভাইয়েরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি। প্রিয় কৃষক ভাইয়েরা, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব এই যে আমরা ধান চাষ করছি, আমন ধান বিশেষ করে। এই ধান চাষে আমরা এতদিন পর্যন্ত যে পরিচর্যার মাধ্যম দিয়ে আমাদের ধান গাছগুলোকে বড় করে তুলেছি আমরা, আমাদের এই যে আগামীতে আমাদের মোটামুটি 2-4 দিনের মধ্যেই আমাদের ধান গাছে কিন্তু কাস্তর আসতে শুরু করে দেবে, বা কারো কারো এক সপ্তাহ পরে কাস্তর আসতে শুরু করবে। তো বিশেষ করে কাস্তর আসার দিনটা আমরা কিভাবে নির্বাচন করি না, মোটামুটি ধান গাছের বয়স অনুযায়ী আমাদের ধান গাছের কাস্তর আসে। তো ধান গাছের কাস্তর আসার যদি শর্ট টাইমের ধান হয় তাহলে মোটামুটি 35 দিন থেকে মোটামুটি শুরু হয়ে যায় ধান গাছের কাস্তর আসার যে প্রথম স্টেজ সেইটা। যেগুলো লং টাইমের ধান বা হাইব্রিড জাতের ধান যেগুলো আছে, যেগুলোর মেয়াদ আপনার মোটামুটি 150 দিন বা তার থেকে একটু বেশি, তো সেই সকল ধানের ক্ষেত্রে মোটামুটি কাস্তর আপনার ওই 50 দিনের থেকে মোটামুটি শুরু হয়ে যাবে ধানের জমিতে ধান রোয়ার পরে। তো এই যে সময়টা ডিফাইন করা হয় ধান গাছের, অর্থাৎ ধানের যে জাতটি আপনি নির্বাচন করেছেন বা যে জাতটি আপনি লাগিয়েছেন, যে ভ্যারাইটিটি, সে কত দিনের ধান সেই অনুযায়ী। তো এবার কথা হলো, আমরা এই যে ধান গাছের যে কাস্তর আসার আগে পর্যন্ত কি কি করেছি না, ধান গাছের পাশ কাঠির সংখ্যাকে বাড়িয়ে নিয়েছি আমরা, ধান গাছের গ্রোথটা ঠিকঠাক মতো বাড়িয়ে নিয়েছি, কিন্তু আলটিমেট এই যে ধান গাছের কাস্তর অবস্থা, যেটা বলা যেতে পারে মোটামুটি মানে এমন একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে জায়গায় যদি আপনি সঠিকভাবে পরিচর্যা না নিতে পারেন, সঠিকভাবে তার খাদ্য ব্যবস্থা না নিতে পারেন, তাহলে কিন্তু আপনি বলা যেতে পারে আপনার এই যে প্রচেষ্টা বা এই যে আপনি এই ধান চাষের উপরে যে কষ্ট করেছেন, যে অর্থ ব্যয় করেছেন, যে সময় ব্যয়টা করেছেন, আপনার সবটাই নষ্ট হয়ে যেতে পারে। এই যে ধান গাছের কাস্তর অবস্থা, এই ধান গাছের কাস্তর অবস্থা যদি আমাদের প্রকৃতির মধ্যে থাকা প্রাণীদের মায়ের সাথে তুলনা করি, তাহলে একজন মা তার সন্তানকে জন্ম দেওয়ার জন্য, বা একজন মা তার সন্তানকে যখন প্রসব করেন বা তার গর্ভে যখন ধারণ করেন, তখন কি হয়, তাকে যদি সম্পূর্ণ খাদ্য ব্যবস্থা বা সম্পূর্ণ আহার যদি তাকে না দেওয়া হয়, বা তার যদি যত্ন পরিচর্যা না করা হয়, তাহলে কি হয় যে সেই সন্তানটা যখন জন্মগ্রহণ করে, সেই সন্তানটা দেখবেন অপুষ্টিজনিত কারণে বা অপুষ্টিজনিত রোগের মাধ্যম দিয়ে কিন্তু সে রোগাগ্রস্ত হয়ে পড়ে। ঠিক সেই রকম এই ধান গাছের কাস্তর অবস্থাটাও, আপনার ধান গাছ যখন কাস্তর অবস্থায় আসে, তখন তার মধ্যে যে শীষ বা পিনাকেলটা তৈরি হয়, সেটার যদি আমরা ঠিকঠাক মতো যত্ন না নিতে পারি, তার যদি সম্পূর্ণ খাদ্য ব্যবস্থা আমরা যদি ঠিকঠাক মতো না নিতে পারি, তাহলে কিন্তু সেই শীষের যে দৈর্ঘ্য সেটা আমরা কম দেখতে পাবো। তার পাশাপাশি যে শীষের যে দানার সংখ্যা থাকবে, সেই দানার সংখ্যা কম হবে, এবং পরবর্তীতে এই শীষটা যখন বাইরে বেরিয়ে আসবে, সেই শীষ থেকে সম্পূর্ণ যে দানাগুলো থাকবে সেখান থেকে কিন্তু সম্পূর্ণ আমরা ধানটা পাবো না। এখানে অনেক ধান দেখবেন চিটে হয়ে যাবে। তো সেই কারণে আমরা এই কাস্তর অবস্থাকে কিন্তু কখনো ইগনোর করতে পারি না। এই কাস্তর অবস্থা এমনই একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেটা আপনার সম্পূর্ণ ধানের ফলনের উপর কিন্তু নির্ভর করে থাকে বলা যেতে পারে। তাহলে এই কাস্তর অবস্থার সময় আমরা কি কি পরিচর্যা নেব, বা কি কি সার ব্যবস্থা রাখবো, বা কি কি খাদ্য ব্যবস্থা রাখবো, সেটা নিয়ে আমরা এক এক করে আলোচনা করি। প্রথমত, এই যে কাস্তর অবস্থায়, এই অবস্থার ঠিক আগের মুহূর্তে, আমরা কিন্তু ঠিক আগের মুহূর্তের কথা বলছি, আমরা কাস্তর অবস্থা চলে এসছে সেই সময় কিন্তু ধরছি না। ঠিক আগে থেকে যদি আপনি সঠিকভাবে ব্যবস্থা না নেন, তাহলে কিন্তু আপনি ভুল করবেন। কাস্তর অবস্থা শুরু হয়নি, ঠিক আগের মুহূর্তে আপনার যেটা প্রথম কাজ হবে, সেটা হচ্ছে আপনার চাপান সারটা কমপ্লিট করতে হবে। অর্থাৎ আমরা যারা এখনো চাপান সার দিতে বাকি আছে আমাদের, সেই চাপান সারটা কিন্তু আমাদের অবশ্যই এখানে দিতে হবে। আমরা এটাকে বলি দ্বিতীয় চাপান সার বা সেকেন্ড চাপান সার। তো এই যে দ্বিতীয় চাপান সারে আমরা কোন কোন সারটার ব্যবস্থাটা এখানে রাখি? প্রথমত ইউরিয়া, যার মধ্যে আমরা কি দেখতে পাই না, নাইট্রোজেন দেখতে পাই। এছাড়া এর পাশাপাশি আমরা কি দিই, এর সাথে আমরা দিই পটাশ, এমওপি। তো এখানে অবশ্যই আপনারা এই যে ইউরিয়া এবং পটাশকে ব্যবহার করবেন। এবার দেখুন, দুটি কন্ডিশনে এখানে আমরা এই যে দ্বিতীয় চাপান সারটা রাখবো, এখানে দুটি কন্ডিশন আমাদের অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। প্রথম কন্ডিশনটি কি, আমরা যদি আপনার হাইব্রিড ধান চাষ করি, বা ধরুন আমাদের ধানের গাছের যদি লেন্থ বা হাইট বেশি বড় হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে নাইট্রোজেন সার ব্যবহার করব না। অবশ্যই সেটা নাইট্রোজেন সারের যদি ঘাটতি না থাকে তবেই।
এবার দেখুন, যদি গাছের হাইট দেখছেন বড় হয়ে যাচ্ছে তুলনামূলকভাবে, যেই অনুযায়ী হাইট হওয়ার কথা ছিল বা থাকার কথা ছিল সেটা নেই, তার থেকে বেশি হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি এখানে নাইট্রোজেন সার কখনোই ব্যবহার করবেন না। তবে এখানে অবশ্যই আপনি পটাশ সার ব্যবহার করবেন, অর্থাৎ এমওপি ব্যবহার করবেন 33 শতক জমিতে আপনার বেশি নয়, মাত্র 5 কেজি। এই এমওপি সারটি যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে কি হবে, গাছের যে আপনার স্ট্রেংথ বা রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি হবে, এবং তার পাশাপাশি এই যে ধানের যে শীষটা আলটিমেট যখন বেরোবে, কাস্তর অবস্থা থেকে শীষটা বেরোবে, সেই শীষে যে দানাটা তৈরি হবে, সেই দানাটা ওজনদার বা দানার যে ভরপুর একটা ওয়েট তৈরি করতে কিন্তু এই আপনার পটাশিয়াম কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে। তার পাশাপাশি কি করবে, গাছটাকে শক্ত মজবুত রাখবে, গাছটা সহজে হেলে পড়বে না, যেটা পরবর্তীতে আমাদের কিন্তু একটা বিরাট বড় ক্ষতির কারণ হয়ে থাকে, এই যে ধান গাছ পড়ে যাওয়ার একটা সমস্যা। তো সেই কারণে আমাদের অবশ্যই এই কাস্তর আসার ঠিক আগের মুহূর্তে আমাদের কিন্তু পটাশ সারের যে ব্যবস্থাটা, এটা অবশ্যই আমাদের ব্যবহার করতেই হবে। এরপরে আসি আমরা জল ব্যবস্থায়। দেখুন, এখানে ধান চাষের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে জল ব্যবস্থা। আপনি যদি সময় মতো জল ব্যবস্থাকে ঠিকঠাক মতো না দিতে পারেন, তাহলে কিন্তু আপনি সব থেকে বড় ভুল করবেন। কারণ ধান চাষে এই যে ঠিক কাস্তর আসার আগের মুহূর্তে আমরা যদি মোটামুটি ধরি কাস্তর আসতে আপনার 1 সপ্তাহ বাকি, তো ঠিক আগের মুহূর্তে কিন্তু আপনাকে কন্টিনিউ জলের যে লেভেল বা জলের যে পরিমাণ সেটা কিন্তু নির্ধারণ করে নিতেই হবে। তো আমরা এখানে বলছি যে কাস্তর আসার ঠিক আগের মুহূর্তে আমাদের ধানের জমিতে আমরা মোটামুটি 7 থেকে 10 সেন্টিমিটার জল কিন্তু অবশ্যই ধরে রাখবো। কেন ধরে রাখবো? কারণ এই যে আমাদের যখন কাস্তরটা আসবে, কাস্তরের আসার মুহূর্তে যে ধানের শীষের যে লেন্থ, সেই লেন্থটাকে বড় করতে কিন্তু এই জল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবার আমরা চলে আসব, ঠিক কাস্তর আপনার গাছে চলে এসছে, অর্থাৎ কাস্তর আসতে শুরু করেছে, ঠিক এই মুহূর্তে আমাদের এর পাশাপাশি কিছু খাদ্য ব্যবস্থা অবশ্যই এখানে প্রয়োজন আছে। তো এখানে যে খাদ্য ব্যবস্থা দুটো প্রয়োজন, সেটা হচ্ছে, এক হচ্ছে ফসফরাস, 2 হচ্ছে পটাশিয়াম। দেখুন, পটাশিয়াম আমরা জমির মাটিতে অবশ্যই কিন্তু এখানে আমি কি বলেছি, একবার ব্যবহার করতে বলেছি এমওপি, যেটা যার মধ্যে আমরা কি দেখতে পাই, পটাশিয়াম। কিন্তু এই পটাশিয়ামটা আপনার কাজ করবে, মোটামুটি এর কাজ করতে সময় লাগবে 20 দিন। কিন্তু তার আগে তো আমাদের এই যে কাস্তর অবস্থা চলে এসছে, তখন এই অবস্থায় আমাদের একটা কি করতে হবে, স্প্রের মাধ্যমে আমাদেরকে পটাশিয়াম এবং ফসফরাসকে আমাদের ব্যবহার করতে হবে। আর অবশ্যই মনে রাখবেন, ফসফরাস সার বা ফসফেট যেটাই বলুন আপনারা, এটাকে অবশ্যই আপনারা যখন বেসাল ডোজ বা মাটি তৈরি করছেন ধানের জমিন, সেই সময় দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। একবারেই আপনারা ফসফেটকে জমিতে ব্যবহার করার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু পরবর্তীতে এই ফসফেট সার আপনার জমির মাটিতে একটা লক হয়ে থাকবে, এই গাছ সেখান থেকে ভালোভাবে নিতে পারবে না। তাই বেসাল ডোজে অবশ্যই ফসফেটকে কমপ্লিট করার চেষ্টা করবেন। কিন্তু এই যে এই মুহূর্তে যখন ধান গাছের কাস্তর অবস্থা আসছে, তো এই মুহূর্তে আমাদের অবশ্যই আপনার ফসফরাস এবং পটাশিয়াম এই দুটোর কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা চাহিদা রয়েই গেছে। কারণ এই সময় ধান গাছের এক, শিকড়ের বৃদ্ধি করতে হবে, 2 নাম্বার হচ্ছে যে কাস্তর আসছে, কাস্তরের মধ্যে থেকে যে শীষটা বের হবে, সেই শীষের লেন্থ, হাইট এবং দানার সংখ্যাকে আমাদের বাড়াতে হবে। দেখুন, আপনি যত সংখ্যক পাশকাঠি বাড়িয়ে নিয়েছেন, সেটা আপনার একটা গুরুত্বপূর্ণ জায়গা চলে গেছে। এবার পাশকাঠি বাড়ালেই তো হবে না, সকল পাশকাঠি থেকে সমানভাবে শীষটাকেও তো বের করতে হবে। এবার শীষটা বের করছেন, শীষ যদি ছোট হয়, শীষের লেন্থ যদি ছোট হয়, আপনার শীষের দানার সংখ্যা যদি কম হয়, তাহলে তো আপনার আলটিমেট কোনো লাভ হবে না। তো সেই কারণে আমাদেরকে শীষের হাইট বা লেন্থ সেটাকে বড় করতে হবে, এবং তার পাশাপাশি যে শীষের দানার সংখ্যাটা আসছে, সেই দানার সংখ্যাটাকে বেশি রাখতে হবে। এবং তার পাশাপাশি যে এই যে দানার সংখ্যা আসছে, তার মানে যে ধানের যে ফুলগুলো তৈরি হচ্ছে, সেই ফুল থেকে যে সম্পূর্ণ আমরা ধানের দানা পাবো, সেটারও একটা মানে গুরুত্বপূর্ণ জায়গা। কারণ এখানে বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, ফুল নষ্ট হয়ে যায়, এবং ফুল নষ্ট হয়ে গেলে কি হবে, ধানের যে দানা সেটা চিটে হয়ে যাবে, তো সেক্ষেত্রে আমাদের লাভ হবে না। তাই এই অবস্থায় আমাদের অবশ্যই এখানে ফসফরাস এবং পটাশিয়াম এই দুটোকে ব্যবহার করতে হবে। তো সেই কারণে আমরা কি ব্যবহার করতে পারি, আমরা বাজারে এনপিকে, যেটা ওয়াটার সলিউবল 05234, এটাকে ব্যবহার করতে পারি। এটাকে আমরা কি পরিমাণে ব্যবহার করব, এটা আমরা ব্যবহার করব প্রতি লিটার জলে 3 ml হারে, অর্থাৎ
আপনার 15 লিটার ট্যাঙ্কিতে 45 থেকে 50 গ্রাম হারে পর্যন্ত আমরা কিন্তু এই এনপিকে 05234 কে যদি এখানে ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু ধান গাছের এই ফসফরাস এবং পটাশিয়ামের চাহিদাকে পূরণ করবে। এর পাশাপাশি আর একটা খাদ্যের কিন্তু এখানে ভীষণভাবে গুরুত্ব থাকে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে বোরন। এখানে এই যে বোরন আপনার কি করবে, ধানের যে দানার সংখ্যা, সেই দানার সংখ্যাটাকে বাড়াতে সাহায্য করবে, ধানের শীর্ষের লেন্থটাকে বাড়াতে সাহায্য করবে, এবং পরবর্তীতে যে ফুল থেকে অর্থাৎ ধানের শীষ থেকে যে দানার সংখ্যাটা আমরা বেশি পাবো, চিটে কম হবে, এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু এই বোরন অনেকটাই এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেক্ষেত্রে আমরা এখানে যে বোরন 20% এই 05234 সাথে মিশিয়ে যদি আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা একটা ভালো রেজাল্ট কিন্তু দেখতে পাবো। তো এখানে বোরন 20% আমরা ব্যবহার করব প্রতি লিটার জলে 2 গ্রাম হারে, অর্থাৎ 15 লিটার আমরা 30 গ্রাম হারে মিশিয়ে যদি ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু আমরা ভালো রেজাল্ট দেখতে পাবো। আর একটা এখানে বিশেষ চাহিদা থাকে এই সময়, সেটা হচ্ছে জিঙ্কের। দেখুন, জিঙ্কের চাহিদা ধান গাছের ক্ষেত্রে বলা যেতে পারে সব থেকে বেশি থাকে, যদিও বা সেটা পরিমাণে কম, কিন্তু চাহিদা বা গুরুত্ব কিন্তু অপরিসীম। তাই আমরা বারবার কিন্তু বলেছি যে আমরা মিনি চাপানে যদি জিঙ্কের যে খাদ্য উপাদান হিসাবে জিঙ্ক সালফেটকে ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে জিঙ্কের চাহিদাকে পূরণ করতে পারি। এছাড়া আমরা কি করব না, মাঝে মাঝে আপনার জিঙ্ক ইডিটিএ কিন্তু স্প্রে করতে পারি। এবার যদি আপনি এই যে মাঝখানে অর্থাৎ ধান গাছের পাশ কাটির সময় বলুন বা ধান গাছের গ্রোথ স্টেজে বলুন, যদি আপনি জিঙ্ক ইডিটিএ ব্যবহার না করে থাকেন, তাহলে এই যে 05234 বোরন এর সাথে কিন্তু আপনি জিঙ্ক ইডিটিএ কে ব্যবহার করতে পারেন। তবে একটা কথা মনে রাখবেন, এখানে জিঙ্ক ইডিটিএ বাদ দিয়ে জিঙ্ক সালফেট, জিঙ্কের যে আরো যে কম্বিনেশন গুলো আসে, সেগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না। একমাত্র শুধু যদি আপনি চান জিঙ্ক ইডিটিএটাই ব্যবহার করতে পারেন। এখানে অনেকে বলবে জিঙ্ক তো ফসফরাসের সঙ্গে রিয়াকশন করে। হ্যাঁ, জিঙ্ক ফসফরাসের সঙ্গে রিয়াকশন করে, তবে একমাত্র জিঙ্ক ইডিটিএ এটি কখনোই ফসফরাসের সঙ্গে রিয়াকশন করে না। কারণ এই যে জিঙ্ক ইডিটিএ যেটা আছে, এটা জিঙ্কটাকে একটা আবদ্ধ করে রেখে দেয়। ইডিটিএটা এটা চিলেটেড, এটা আপনার ফসফরাসের সঙ্গে আপনার অ্যাটাচ হয় না, এটা জিঙ্ক আলাদাভাবেই কাজ করে। তাই জিঙ্ক ইডিটিএ কে আপনি যে কোনো ফসফরাস জাতীয় সার তার সঙ্গে কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। এই নিয়ে আমি একটা আলাদা ভিডিও আপনাদের সামনে অবশ্যই এনে দেবো, কারণ আমাদের মধ্যে এই জিঙ্ক আর ফসফরাস নিয়ে ভীষণ কনফিউশন বর্তমানে দেখা গিয়েছে। তো যাই হোক, এই স্প্রে গুলো আমরা অবশ্যই এই কাস্থর অবস্থায় কিন্তু রাখার চেষ্টা করব। এটা গেল খাদ্য ব্যবস্থা। এবার দেখুন, এই যে এখানে জলেরও একটা ব্যবস্থা আছে, আমাদের এখানে কিন্তু জলের ব্যবস্থাকে ঠিক রাখতে হবে। তাহলে এই যে কাস্থর অবস্থা যেই শুরু হচ্ছে, আমাদের জল কতটা পরিমাণে রাখতে হবে? আমাদের জল সেই সময় রাখতে হবে জমিতে আপনার 10 সেন্টিমিটার থেকে 15 সেন্টিমিটার জল কিন্তু আমরা অবশ্যই ধানের জমিতে ধরে রাখবো। কেন ধরে রাখবো? আমরা আবার চলে আসবো আমাদের প্রকৃতির নিয়মে। আমাদের প্রকৃতিতে যে প্রাণী বা আমাদের প্রাণীর মধ্যে যে মা আছে, তারা কি করে, তারা যখন গর্ভাবস্থায় থাকে, তাদের সন্তানরা থাকে একটা থলির মধ্যে, জলের থলি। সেই জলের থলির মধ্যে কিন্তু তাদেরকে রাখা হয়, বা সেখানে কিন্তু এটা প্রকৃতির নিয়মে চলে। ঠিক সেই রকম আমরা ধান গাছে যখন কাস্তর অবস্থা আসবে, সেই ধান গাছের কাস্তর অবস্থায় যদি আমরা এই যে কাস্তরটা, এই কাস্তরটাকে যদি জলের তলায় না রাখতে পারি, জলের মধ্যে না রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের ধানের যে শীষ, সেটা কিন্তু বড় হবে না, ধানের যে দানার সংখ্যা সেটা কিন্তু বেশি আসবে না। তাই এখানে জল কিন্তু আমাদের ভীষণ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করছে। এইখানে এই যে জলের পাশাপাশি আমাদের আর একটা জায়গা বিশেষভাবে নজর দিতে হবে, সেটা হচ্ছে কীট এবং তার পাশাপাশি ছত্রাকের আক্রমণ। কারণ দেখুন, এখানে এই যে কাস্তর অবস্থা শুরু হচ্ছে, আর কাস্তর অবস্থা শুরু হওয়া মানেই আপনার ভিতরে একদম নরম দুধের মতো শীষ তৈরি হবে, এবং সেটা কিন্তু এই যে ধানের মাজরা পোকা, এরা কিন্তু খুব ভীষণভাবে পছন্দ করে থাকে এই অংশটা। তাই এরা কিন্তু এই ধানের যে দানার সবে মাত্র শীষটা তৈরি হচ্ছে কাস্তর অবস্থার মধ্যে, সেই শীষগুলোকে কিন্তু কেটে দিয়ে থাকে বা কেটে দেয়। তো সেই কারণে আমাদের এখানে মাজরা পোকা এবং তার পাশাপাশি যে পাতামরা পোকার আক্রমণ, এটাও কিন্তু আমরা দেখতে পাই, যে যার কারণে কিন্তু আমাদের পাতায় ক্লোরোফিলের সংখ্যা কম হতে পারে, বা আমাদের পাতাগুলোকে খেয়ে তারা গাছে যে খাদ্য তৈরি করছে সেই ব্যবস্থাটাকে নষ্ট করে দিয়ে থাকে।
তো বিশেষ করে আমাদের এই ধানের মাজরা পোকা এবং পাতা মোড়া পোকাকে আটকাতে হলে আমাদের এখানে একটা স্প্রে অবশ্যই রাখতে হবে কীটনাশকের। সেখানে আমরা কি রাখতে পারি, সেখানে আমরা দুটো কম্বিনেশনকে বা দুটো টেকনিক্যালকে মিশিয়ে একটা কম্বিনেশন তৈরি করব। একটা হচ্ছে ফিপ্রোনিল এবং আরেকটা হচ্ছে আপনার ইমামেকটিন বেনজয়েড। এই দুটো টেকনিক্যালকে একসাথে মিশিয়ে আমরা যদি স্প্রে করি সেক্ষেত্রে আমরা একটা লং টাইম সুরক্ষা কিন্তু আমরা দেখতে পাবো এই ধানের মাজরা পোকা এবং পাতামোড়া পোকার বিরুদ্ধে। এর পাশাপাশি একটা কথাই বলি, সেটা হচ্ছে আমি কিন্তু এর আগে আপনাদের বলেছিলাম যে মাজরা পোকা দমন করতে হলে আপনাদের যে আপনার 25 থেকে 28 দিন যখন ধান গাছের বয়স হবে, বা ধরুন আপনি 22 থেকে 25 দিন যখন ধান গাছের বয়স হচ্ছে, ঠিক সেই সময় কিন্তু দানাদার কীটনাশক অবশ্যই জমিতে ব্যবহার করে রাখবেন। তা না হলে কিন্তু আপনি কখনোই আপনার এই যে মাজরা পোকাকে আপনি রোধ করতে পারবেন না। যদি আক্রমণ বেশি হয়ে যায় সেক্ষেত্রে তখন কিন্তু কোনো কীটনাশক দিয়ে কিন্তু আপনি আর এই মাজরা পোকাকে দমন করতে পারবেন না। তো যাই হোক, এই অবস্থায় আমরা যদি এই যে কম্বিনেশনটা তৈরি করি ফিপ্রোনিল ইমামেকটিন বেনজয়েড, এই কম্বিনেশনটা তৈরি করলে কিন্তু একটা ভালো রেজাল্ট আমরা দেখতে পাবো। এর পাশাপাশি কিছু কিছু অঞ্চলের ক্ষেত্রে, সব জায়গায় এটা নয়, কিছু কিছু অঞ্চলের ক্ষেত্রে আপনার বিপিএস এর আক্রমণ হয়ে থাকে। বিপিএস বলতে ব্রাউন প্লান্ট হপার, যেটা দেখবেন মানে চাক চাক হয়ে ধান গাছের আপনার মনে হবে যেন পুড়ে গেছে, এইরকম একটা আক্রমণ হয়ে থাকে, যেটা ধান গাছের একদম গোড়ার দিকে ছোট ছোট শোষক পোকা যারা বা আমরা বিপিএস বলে থাকি, তারা কি করে সেই ধান গাছের রসটাকে শোষণ করে খায় এবং ধান গাছটা আলটিমেট ভাবে মানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে যায় যেমন ধান গাছটা পুড়ে উঠেছে। তো এই বিপিএস কে কন্ট্রোল করার জন্য বিশেষ করে যে সকল অঞ্চলে বিপিএস এর আক্রমণ হয়ে থাকে তারা অবশ্যই এই বিপিএস কে কন্ট্রোল করার জন্য পায়োমেট্রোজাইন যে 50% বাজারে পাওয়া যায় সেই টেকনিক্যালি একটা কীটনাশক অবশ্যই এখানে স্প্রে করার চেষ্টা করবেন। এবং এর পাশাপাশি এই যে বিশেষ করে যখন কাস্তর অবস্থা আসবে এই সময় আমাদের একটা ছত্রাকনাশক কিন্তু এখানে অবশ্যই ব্যবহার করতে হবে, যেটি আপনার ধান গাছের ব্লাস্ট, আপনার বাদামি দাগ, আপনার শীত ব্লাইট, এই আক্রমণগুলোকে আপনার দমন করতে পারে বা প্রিভেন্টিভ হিসাবে কেয়ার করতে পারে। কেননা এই যে কাস্তর থেকে যখন শীষ তৈরি হবে এবং অর্থাৎ শীষ বের হবে, শীষ বের হওয়ার পরে সেই শীষটা পরাগায়ন হতে মোটামুটি আপনার 10 দিন সময় লাগবে। এই অবস্থায় কিন্তু আপনি আর জমিতে প্রবেশ করতে পারবেন না, কোন রকম স্প্রে করতে পারবেন না। তাহলে আমাদের এই আগেই কিন্তু সম্পূর্ণটা কমপ্লিট করার প্রয়োজন আছে। তো সেক্ষেত্রে আমরা এখানে বিশেষ করে আপনার গ্যালিলিও সেন্সা যে ছত্রাকনাশকটি বাজারে পাওয়া যায় কাটাবা কোম্পানির, গ্যালিলিও সেন্সাকে কিন্তু স্প্রে করতে পারি। এছাড়া বিভিন্ন ধরনের টেকনিক্যাল বাজারে পাওয়া যায়, অথবা ধরুন আপনি অ্যামেস্টার টপকে স্প্রে করতে পারেন, আপনি ন্যাটিভোকে স্প্রে করতে পারেন। ন্যাটিভো বর্তমানে মোটামুটি ভালো রেজাল্ট দিচ্ছে, তো এখন বর্তমানে তার থেকেও ভালো ভালো টেকনিক্যাল বাজারে এসছে। তো যাই হোক, আপনি ন্যাটিভো স্প্রে করুন বা অ্যামেস্টার টপ স্প্রে করুন বা গ্যালিলিও সেন্সা স্প্রে করুন, যে কোনো একটি ছত্রাকনাশক আমি বলবো যে ভালো একটি ছত্রাকনাশক আপনি স্প্রে করে রাখবেন, যাতে আপনার মোটামুটি 20 দিন পর্যন্ত আপনার ধানের জমিতে আর স্প্রে করার প্রয়োজন না পড়ে, আপনার ধানের জমিতে আর নতুন করে রোগের আক্রমণ না হয়ে থাকে। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে এই ধান গাছের কাস্তর অবস্থার সময়। এরপরে ধান গাছের যখন শীষ বের হতে শুরু করলো এই সময় আমাদের বিশেষ করে সাবধানতা যেটা রাখতে হবে সেটা হচ্ছে এই ধানের জমিতে আমরা আর কিন্তু প্রবেশ করব না, দ্বিতীয়ত কোনো রকম স্প্রে আমরা করব না। আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে জল ব্যবস্থা। এই জল ব্যবস্থা আমাদের অবশ্যই ঠিকভাবে রাখতে হবে। ঠিকভাবে বলতে এখানে দেখুন, যখন শীষটা তৈরি হচ্ছে, শীষটা বেরিয়ে আসছে, এবার শীষটা তো আপনার দানা পুষ্ট হতে সময় লাগবে, অর্থাৎ পরাগায়ন ঘটবে এই যে 10 দিন, শীষ বের হওয়ার পরে 10 দিন আপনার জমিতে পরাগায়ন প্রক্রিয়া চলবে। আর এই পরাগায়ন প্রক্রিয়ার সময় যদি আপনার জলের সংকট হয় বা ধানের জমির মাটি শুকিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই পরাগায়নে ব্যাঘাত ঘটবে, পরাগ রেণুগুলো শুকিয়ে যাবে। তাই আমাদের কিন্তু এখানে জল ব্যবস্থাকে অবশ্যই ঠিকঠাক মতো রাখতে হবে। তো এখানে অবশ্যই আমরা চেষ্টা করব 5 থেকে 7 সেন্টিমিটার জল অবশ্যই আমাদের ধানের জমিতে ধরে রাখার। তো প্রিয় কৃষক ভাইয়েরা, এই গেল আমাদের ধানের কাস্তর অবস্থায় কি কি পরিচর্যা নেব, কি কি ব্যবস্থা নেব, কি কি খাদ্য ব্যবস্থা রাখবো, কীটনাশক ব্যবস্থা রাখবো, ছত্রাকনাশক ব্যবস্থা রাখবো, সবটাই বললাম। এবার কথা হলো, আমাদের ধানের জমিতে আমরা দেখছি যে কাস্তর আসার ঠিক আগের মুহূর্তে আমাদের ধান গাছগুলো যেন দাপিয়ে উঠেছে, একদম লম্বা হয়ে যাচ্ছে, তুলনামূলকভাবে অন্যান্য ধান গাছের যে হাইট হওয়ার কথা ছিল তার থেকেও বেশি হয়ে গেছে, অর্থাৎ নাইট্রোজেন আপনার জমিতে বেশি হয়ে গেছে, আপনার ধান গাছ পড়ে যাওয়ার একটা সমস্যা আছে। তো সেক্ষেত্রে আপনি এখানে কি করতে পারেন? সেক্ষেত্রে আমি বলবো, এই যে এই সময় যদি আপনার ধান গাছের গ্রোথ খুব বেশি হয়ে যায়, তো আপনি ওই যে কাস্তর অবস্থায়
আপনি একটা স্প্রে করছেন 05234, ঠিক 05234-এর অর্থাৎ কাস্তর আসার ঠিক আগের মুহূর্তে, ওই যখন আপনি দ্বিতীয় চাপান সারটা দিয়ে দিলেন, দ্বিতীয় চাপান সারটা দেওয়ার ঠিক পরের মুহূর্তে আপনি এখানে স্প্রে করবেন বিএসএফ কোম্পানির লিহোসিন। এই লিহোসিন স্প্রে করলে কি হবে, ধান গাছের গ্রোথটা কি হবে, বন্ধ হয়ে যাবে, ধান গাছটাকে শক্ত মজবুত রাখতে সাহায্য করবে এবং আপনার পরবর্তীতে এই যে কাস্তর আসবে, কাস্তর আসার যে প্রক্রিয়া সেটাকে ঠিকঠাক মতো হতে সাহায্য করবে এবং ধান গাছের যে শীষ, সেই শীষের লেন্থটাকে বড় করতে সাহায্য করবে, শীষের দানা আর সংখ্যাকে বাড়াতে সাহায্য করবে। আর একটা বিষয় এখানে রাখতে হবে, সেটা কি, আমাদের ধান গাছ তুলনামূলকভাবে কম, অর্থাৎ ধান গাছের গ্রোথ কম হয়ে যাচ্ছে, তো সেই মুহূর্তে আমরা এখানে কোন পিজিআর ব্যবহার করব? দেখুন, যদি আমাদের ধান গাছের গ্রোথ কম হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা এখানে এই যে আপনার লিউসিন বলুন, কাল্টার বলুন, চমৎকার বলুন, এগুলো কি হয়, এগুলো আপনার ধান গাছের গ্রোথটাকে থামিয়ে দিতে সাহায্য করে বা বন্ধ করে দিতে সাহায্য করে। এই ধরনের যে পিজিআর গুলো আছে এগুলো কিন্তু আপনি কখনোই ব্যবহার করবেন না। এখানে আপনাকে ব্যবহার করতে হবে কি, আপনি ব্যবহার করতে পারেন ইসাবিয়ন, আপনি ব্যবহার করতে পারেন কুয়েন্টিস, আপনি ব্যবহার করতে পারেন ডবল, যেটা গোদরেজ কোম্পানির। তো এই ধরনের পিজিআর গুলো যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে কি হবে, আপনার ধান গাছের গ্রোথটা আপনার বৃদ্ধি হবে, ধান গাছের যে শীষ, সেই শীষের লেন্থটা বড় হবে এবং আলটিমেট আপনি ফলনটা বেশি পাবেন। তো প্রিয় কৃষক ভাইরা, যাই হোক ভিডিওটি অনেকটাই বড় হয়ে গেল, তো আশা করি এই ভিডিও থেকে আপনাদের কিছুটা হলে উপকার আসবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।